চারিদিকে এখন একটাই গুঞ্জন। সংবাদ মাধ্যম থেকে শুরু করে চায়ের কাপের আড্ডা, সবখানেই ডা. এহসানুল হক মিলনের নামটা বেশ জোরে সুরেই শোনা যাচ্ছে। আজ আমাদের এই বিশ্লেষণে আমরা একদম গভীরে গিয়ে দেখার চেষ্টা করব কেন হঠাৎ করে তার শিক্ষামন্ত্রীর দায়িত্বে ফিরে আসার সম্ভাবনা নিয়ে এত আলোচনা হচ্ছে। চলুন শুরু করা যাক। তো মূল প্রশ্নটা হলো, কেন তিনি হঠাৎ করে আবার একেবারে লাইমলাইটে চলে এলেন? ঠিক কোন অতীত রেকর্ডের কারণে বর্তমান আলোচনাগুলোর একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছেন ড. মিলন? আসুন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা পুরো বিষয়টা একটু পরিষ্কার করার চেষ্টা করি আর পেছনের কারণগুলো ধাপে ধাপে অনুসন্ধান করি। পর্ব ১, বর্তমান আলোচনা। আচ্ছা, সংবাদ মাধ্যমের প্রতিবেদনগুলো যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখব কেবল রাজনৈতিক পট পরিবর্তনের কারণেই কিন্তু তার নামটা হঠাৎ করে উড়ে আসেনি, বরং শিক্ষা খাতে তার যে অতীত অভিজ্ঞতা, তার যে একটা প্রমাণিত প্রশাসনিক দক্ষতা, মূলত এই কাজের ধারাবাহিকতার কারণেই তিনি বর্তমান প্রেক্ষাপটে এত বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। ভাবুন তো, একটা দেশের পুরো শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা কতটা জটিল একটা কাজ। এর জন্য নীতির ধারাবাহিকতা আর প্রশাসনিক দৃঢ়তা থাকাটা একদম অপরিহার্য। আর সংশ্লিষ্ট মহল মনে করছে ড. মিলনের এই দক্ষতার একটা শক্ত অতীত রেকর্ড রয়েছে, তাই সেই প্রশাসনিক সক্ষমতার স্মৃতি নতুন করে ভাবাচ্ছে আজকের শিক্ষাবিদ এবং নীতি নির্ধারকদের। পর্ব ২, ২০০১ সালের প্রেক্ষাপট এবং শিক্ষা মন্ত্রণালয়। তার এই রাজনৈতিক আর প্রশাসনিক যাত্রার পেছনের গল্পটা বুঝতে হলে আমাদের একটু ফ্ল্যাশব্যাক করে ফিরে যেতে হবে ২০০১ সালে। তখনকার রাজনৈতিক প্রেক্ষাপটটা কিন্তু একেবারে অন্যরকম ছিল। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর ১ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। আর ঠিক তারপরেই সেই আকাশচুম্বী সাফল্যের পর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার কাঁধে তুলে দেন শিক্ষা প্রতিমন্ত্রীর মতো একটা বিশাল দায়িত্ব। মানে, দেশের পুরো শিক্ষা কাঠামোর দেখভাল করার ভার এসে পড়ে তার উপর। আর সেই থেকে শুরু হয় তার সেই আলোচিত মেয়াদ, যে মেয়াদে নেওয়া তার কিছু পদক্ষেপের কথা মানুষ আজও মনে রেখেছে। আর আজ দীর্ঘ ২ দশকেরও বেশি সময় পর সেই একই মন্ত্রণালয় তার প্রত্যাবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছে। অতীত আর বর্তমান যেন একটা বিন্দুতে এসে মিলে গেছে। পর্ব ৩, নকল বিরোধী অভিযান। তার অতীত মেয়াদের কথা উঠলেই সবচেয়ে নাটকীয় যে অধ্যায়টা সবার আগে মাথায় আসে তা হল নকল নির্মূলের সেই বিখ্যাত অভিযান। সেই সময়ের পাবলিক পরীক্ষাগুলোর অবস্থা একবার কল্পনা করুন। পরীক্ষায় নকল করাটা তখন রীতিমতো একটা ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছিল। পুরো শিক্ষা ব্যবস্থাকেই যেন প্রশ্নবিদ্ধ করে তুলেছিল এই সমস্যা। আর সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তিনি যে কৌশলগুলো ব্যবহার করেছিলেন সেগুলো ছিল এক কথায় অভাবনীয়। কোনো প্রোটোকল নেই, কোনো পূর্ব ঘোষণা নেই, সরাসরি হেলিকপ্টারে চড়ে বসতেন তিনি। এরপর একই দিনে একাধিক শিক্ষা বোর্ডের অসংখ্য পরীক্ষা কেন্দ্রে গিয়ে হাজির হতেন। প্রশাসনের এমন ঝটিকা উপস্থিতিতেই তিনি পুরো সিস্টেমটাকে একেবারে ভেতর থেকে বদলে দেওয়ার চেষ্টা করেছিলেন। অবস্থা এমন ছিল যে হেলিকপ্টারের শব্দ পেলেই কেন্দ্রগুলোতে পিনপতন নীরবতা নেমে আসত। আর সরাসরি মাঠে নেমে কাজ করার এই কৌশলটি সে সময় তাকে দেশজুড়ে ব্যাপক পরিচিতি এনে দিয়েছিল। সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনেও তিনি বেশ আবেগের সঙ্গেই তার সেই সময়ের কাজের বর্ণনা দিয়েছেন। এত বড় একটা প্রশাসনিক কর্মযজ্ঞ সফল করতে যে পরিমাণ সদিচ্ছা আর সম্পদের প্রয়োজন হয়, সেখানে তিনি নিজের ব্যক্তিগত ত্যাগের কথাটি খুব জোর দিয়ে তুলে ধরেছেন। তিনি দাবি করেন যে নকল প্রতিরোধের এই বিশাল অভিযানে তিনি নিজের পকেটের পয়সাও খরচ করেছিলেন। তার নিজের ভাষাতেই বলতে হয়, নিজ পকেটের পয়সা দিয়ে নকল প্রতিরোধ করেছিলাম এবং সারা বাংলাদেশ মুক্ত করেছিলাম। উৎস উপাত্ত অনুযায়ী নকলের মতো একটা জাতীয় সমস্যা সমাধানে একজন প্রশাসকের এই ধরনের ব্যক্তিগত সম্পৃক্ততার দাবিটি তার অতীত মেয়াদের অন্যতম প্রধান একটা দিক হিসেবেই দেখা হয়। তবে তার এই আলোচনা কিন্তু কেবল প্রশাসনিক সফলতার দাবির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। তিনি একটা সুদীর্ঘ রাজনৈতিক বাস্তবতার কথাও খুব গভীরভাবে স্মরণ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে তার অনেক রাজনৈতিক সহযোদ্ধা ও নেতাকর্মীকে দীর্ঘ সময় ধরে প্রচুর কষ্ট সহ্য করতে হয়েছে এবং তারা বিভিন্নভাবে নির্যাতিতও হয়েছেন। অর্থাৎ একদিকে যেমন তার প্রশাসনিক কর্মযজ্ঞ সামনে আসছে, ঠিক একইভাবে তার রাজনৈতিক কর্মীদের অতীত সংগ্রামের বিষয়টিও তার বক্তব্যে খুব স্পষ্টভাবে উঠে এসেছে। আমরা প্রাপ্ত তথ্যের আলোকে যদি নিরপেক্ষভাবে দেখি, তাহলে দেখব একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একজন প্রশাসক উভয় দিক থেকেই তার অতীতকে এখন মূল্যায়ন করা হচ্ছে। পর্ব ৪, ভবিষ্যতের প্রত্যাশা। অতীতের সেই হেলিকপ্টার অভিযানের দিনগুলো পেরিয়ে আধুনিক শিক্ষা খাতের বর্তমান বাস্তবতা কিন্তু একেবারেই ভিন্ন। একবার ভাবুন, একদিকে ছিল সেই ২০০১ সালের প্রেক্ষাপট, যখন মূল ফোকাসটাই ছিল সশরীরে উপস্থিত হয়ে কেন্দ্র পাহারা দেওয়া আর যে কোনো মূল্যে নকল ঠেকানো। সেটা ছিল অনেকটা তাৎক্ষণিক একটা সংকট মোকাবেলার মতো ব্যাপার। কিন্তু অন্যদিকে আজকের দিনের চাহিদা, সেটা পুরোপুরি প্রযুক্তি নির্ভর আর সুদূর প্রসারী নীতি নির্ধারণী কাঠামোর ওপর নির্ভরশীল।
এখনকার অংশীজনরা আশা করেন যে সশরীরে উপস্থিতির চেয়ে পদ্ধতিগত ও কাঠামোগত আধুনিক চ্যালেঞ্জগুলো মোকাবেলাতেই মন্ত্রণালয় বেশি ফোকাস করবে, কারণ এখনকার মূল চ্যালেঞ্জ হল শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা। এখানে শুধু নকল রোধ করাই শেষ কথা নয়, বরং শিক্ষার আসল মান নিশ্চিত করাটাই প্রধান লক্ষ্য। প্রতিবেদন অনুযায়ী তিনি যদি সত্যিই শিক্ষা মন্ত্রণালয়ে ফিরে আসেন, তাহলে শিক্ষা সংশ্লিষ্ট মহলের মূল প্রত্যাশা থাকবে প্রধানত 3টি জায়গায়। প্রথমত, পুরো শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করে তোলা। মানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ডিজিটাল যুগে টিকে থাকতে হলে এর তো কোনো বিকল্পই নেই, তাই না? দ্বিতীয়ত, কারিকুলাম বা পাঠ্যক্রমের আমূল উন্নয়ন ঘটিয়ে সেটাকে পুরোপুরি দক্ষতাভিত্তিক করে তোলা। শুধু মুখস্থবিদ্যা দিয়ে তো আর কাজ হবে না, শিক্ষার্থীরা যেন বাস্তব জীবনের সমস্যাগুলো সমাধান করতে পারে সেটা নিশ্চিত করতে হবে। আর তৃতীয়ত হল আন্তর্জাতিক মানের সাথে তাল মিলিয়ে একটা শক্তিশালী এবং দীর্ঘমেয়াদী শিক্ষানীতিমালা প্রণয়ন করা। বিশেষজ্ঞরা মনে করেন এই 3টি স্তম্ভের উপর ভিত্তি করেই আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হবে। সবশেষে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আমাদের আজকের এই বিশ্লেষণটি শেষ করতে চাই। অতীতে নকলের মতো একটা বড় সমস্যা দূর করতে সশরীরে মাঠে নেমে তিনি যে কৌশল প্রয়োগ করেছিলেন, আজকের দিনে সেই একই প্রশাসনিক ধরনকে আধুনিক এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রেও সমানভাবে কার্যকর হবে? আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম প্রণয়ন বা ডিজিটাল রূপান্তরের মতো জটিল কাজের জন্য কি সেই পুরনো কৌশলটি সঠিক বলে বিবেচিত হবে? এই প্রশ্নের উত্তরই হয়তো নির্ধারণ করে দেবে বাংলাদেশের শিক্ষা খাতের ভবিষ্যৎ গতিপথ। আপনাদের কি মনে হয়?